হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মাইশা। এনিটাইম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকো। এই চ্যানেলে আমি অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2023 সালের 1 নং অঙ্কটি। রাফিন ট্রেডার্স এর রাও মিল দেওয়া আছে এখানে 31 ডিসেম্বর 2022। তো প্রথমে আমাদেরকে হিসাবের নাম, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দেওয়া আছে। প্রথমে দেখো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 50,000 টাকা, যেটা বসে বিক্রিত পণ্যের ব্যাতে। এরপর হচ্ছে পণ্য ক্রয়, পাশে দেওয়া আছে 15% ভ্যাট সহ, অর্থাৎ এই যে 2,07,000 টাকা, এখানে কিন্তু শুধুমাত্র ক্রয় না, এখানে আমরা ভ্যাট সহ কি করেছি, পরিশোধ করেছি। ভ্যাট মানে হচ্ছে সরকারকে আমরা যে ট্যাক্স দিয়ে থাকি বা কর দিয়ে থাকি, সেটাই হচ্ছে আমাদের ভ্যাট। এরপরে হচ্ছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় দেওয়া আছে 2,87,500 টাকা, 15% ভ্যাট সহ। এখানেও সেম ভাবে আমরা বিক্রি করেছি কি 15% ভ্যাট সহ। মজুরি, মজুরি দেওয়া আছে 25,000 টাকা। মজুরি হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। বেতন, বেতন এক ধরনের পরিচালন ব্যয়, যেটা দেওয়া আছে 36,000। বিজ্ঞাপন 20,000 টাকা, এটি একটি পরিচালন ব্যয়। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব দেওয়া আছে 50,000 টাকা, এটা কিন্তু আমাদের চলতি সম্পদ। প্রদেয় হিসাব হচ্ছে আমাদের জন্য চলতি দায়, দেওয়া আছে কত টাকা, 40,000 টাকা। আসবাবপত্র 1 লক্ষ টাকা, এটা স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, এটাও কিন্তু আমাদের কি স্থায়ী সম্পদ। ভাড়া, ভাড়া আমাদের জন্য পরিচালন ব্যয়, তাহলে ভাড়া হচ্ছে কত, 40,000 টাকা। ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন দেওয়া আছে 38,000। ক্রয় পরিবহন মানে হচ্ছে আমি যে পণ্যটা ক্রয় করে আমার প্রতিষ্ঠানে এনেছি, তার জন্য আমার যে একটা কস্ট কি করতে হয়েছে, ক্যারি করতে হয়েছে, সেটাই আমাদের জন্য কি ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন মানে হচ্ছে আন্তঃপরিবহন। ক্রয় পরিবহনটা কোথায় বসে, বিক্রিত পণ্যের ব্যতে বসে, ক্রয়ের আনুষঙ্গিক খরচ হিসেবে। এরপর আমাদের দেওয়া হচ্ছে অনাদায়ী পাওনা 2,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা। এই দুইটা কোথায় বসে, পরিচালন ব্যতে বসে। হাতে নগদ, হাতে নগদ 40,500 টাকা, এটা আমাদের জন্য চলতি সম্পদ। ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত আমাদের জন্য চলতি দায় 11,500। মূলধন 4,29,500, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। লাস্টে আমাদেরকে ভ্যাট চলতি হিসাব 30,000 টাকা, অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা ব্যালেন্স। সমন্বয় গুলো দেখো, প্রথমে বলা হচ্ছে সর্বোপরি মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 60,000 টাকা, ওকে। 2 নম্বর বলেছে মজুরি বকেয়া আছে 2,000 টাকা, অর্থাৎ আমার এই মজুরি 20,000 টাকার মধ্যে আরো 2,000 টাকা কি এক্সট্রা আমি কি করিনি, অ্যাড করিনি, এটা আমার এখনো কি আছে, বকেয়া আছে। এরপর হচ্ছে প্রাপ্য হিসাবে 5,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসেবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। এটা যখন আমরা অঙ্ক করব, তখন আমি তোমাদেরকে একটা রুলস এর মাধ্যমে কিন্তু এই 3 নাম্বার সমন্বয়টা বুঝিয়ে দিব। 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। এখানে আমাদের যন্ত্রপাতি কই, এই যে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। তো এখন চলো আমরা প্রশ্নগুলো দেখি। প্রশ্নের কতে বলা হয়েছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। খতে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। গতে আমাদেরকে রিকোয়ারমেন্ট সহ দিয়েছে, অর্থাৎ মোট মুনাফা 1,25,000 টাকা ধরে 2022 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এখন আমরা ধাপে ধাপে ক, খ, গ এর সমাধান করব। প্রথমে 1 এর ক এর সমাধান করে দিচ্ছি। রাফিন ট্রেডার্স এর ভ্যাট চলতি হিসাব আমাদের এখানে হিসাবের কোড নং, এবং এটা হচ্ছে খতিয়ানের মতোই কিন্তু একটা কি ঘর। তো আমাদেরকে এইভাবে ভ্যাট চলতি হিসাবটা কি করতে হবে, প্রস্তুত করতে হবে। তো ফার্স্টে আমাদেরকে এখানে কিন্তু একটা ব্যালেন্স দেওয়া আছে, সেটা কিন্তু আগে লিখে ফেলতে হবে। তো আমরা প্রথমে লিখবো 2022 ডিসেম্বরের 31 তারিখ ব্যালেন্স।
আমাদেরকে কিন্তু প্রশ্নে একটা ব্যালেন্স দেওয়া আছে, আমাদেরকে ব্যালেন্স দেওয়া আছে ক্রেডিট পাশে, যেটা হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা এখানে ক্রেডিট পাশে আমরা জেড এর সাইডে কি লিখবো, 30,000 টাকা লিখবো। এরপরে আমাদেরকে খেয়াল করো, বলা হয়েছে পণ্য ক্রয় ভ্যাট সহ এবং পণ্য বিক্রয় ভ্যাট সহ। ডিসেম্বর 31 ক্রয় হিসাব। ক্রয় হিসাবটা আমরা কিভাবে ভ্যাটটা বের করব, আমরা জাস্ট একবার খেয়াল করি। প্রথমে আমরা যেটা করব, আমাদেরকে দেওয়া আছে কত, 2,07,000 টাকা। 2,07,000 টাকাকে আমরা কি দিয়ে ভাগ করবো, 115। কেন 115? কারণ আমাদের এই 2,07,000 টাকা কিন্তু 100% ধরা হবে, কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে যে 15% ভ্যাট শো আছে। আমরা 100-র সাথে 15টা যোগ করে কত পেয়েছি, 115। এখন আমাদের ভ্যাট বের করতে বলছে, তাহলে ভ্যাটের পরিমাণ হচ্ছে 15 টাকা। আমরা যদি এটাকে 115 দিয়ে ভাগ করে এবং 15 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কি হয়ে যায়, বের হয়ে যায়। তাহলে আমাদের উত্তরটা আসে এখানে কি, 27,000 টাকা। ক্রয় ভ্যাট কিন্তু আমাদের ডেবিট পাশে বসে। 30 থেকে 27 যখন আমি বাদ দিব, আমাদের কি থাকবে, যেটা একটা ক্রেডিট আর একটা ডেবিট। তাহলে ডেবিট, আমরা ছোটবেলা পড়ছি না, প্লাস এ মাইনাস এ মাইনাস, তো একটা ডেবিট হলে আরেকটা ক্রেডিট হলে এখানে কি হয়, বাদ যায়। এখন আমাদের খেয়াল রাখতে হবে কোন পাশে অ্যামাউন্টটা বেশি। আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশের অ্যামাউন্টটা বেশি, তাই আমরা এখানে এটা যেটা লিখে দিব 3,000। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের বিক্রয় হিসাব। সেম ভাবে 31 তারিখ আমরা এখানে লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব আমাদেরকে দেওয়া আছে 2,87,500 টাকা। 2,87,500 কে আমরা 115 দিয়ে ভাগ করব আর 15 দিয়ে কি করব, গুণ করব। তাহলে আমাদের আসে 37,500 টাকা। এখন এই যে 37,500 টাকা, এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স। তো এটা যেহেতু ক্রেডিট আর ক্রেডিট দুইটাই একই, তাহলে আমরা এখন কি করব, যোগ করে বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তরটা আসে 40,500 টাকা। তো এটাই হচ্ছে আমাদের কি, ভ্যাট চলতি হিসাব। এখন দেখো ক্রয় হিসাব কেন ডেবিটে আর বিক্রয় হিসাব কেন ক্রেডিটে। ভ্যাট কেন আমাদের ডেবিট হলো, কারণ ক্রয় ভ্যাট কিন্তু আমাদের সম্পদের মতো কাজ করে এবং বিক্রয় ভ্যাট আমাদের দায়ের মতো কাজ করে। তাই ক্রয় ভ্যাট হচ্ছে আমাদের ডেবিট আর বিক্রয় ভ্যাট হচ্ছে আমাদের জন্য কি, দায়। তাহলে এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার, 40,500 টাকা। তো এখন আমরা সমাধান করব একের খ। আমাদেরকে একের খতে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা এখানে বিবরণ 3টা টাকার কলাম দিয়ে দিচ্ছি, অঙ্কটা খুবই সহজ। তো আমাদেরকে প্রথমে লিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য প্রথমে লিখতে হয় প্রারম্ভিক মজুত পণ্য, আছে কত, 50,000 টাকা। এরপর আমরা লিখবো ক্রয়। ক্রয় দেওয়া আছে কত, 2,07,000 টাকা। যেহেতু ক্রয়ের সাথে আমাদের কি, ভ্যাট বাদ দিতে হবে, আমরা ভ্যাট বাদ দিব কত, সেটা কি করব, মাইনাস করব, 1,80,000 টাকা। এরপরে আমরা ক্রয়ের সাথে আর কোনো ধরনের এন্ট্রি নেই। এরপর আছে আমাদের জন্য ক্রয় পরিবহন। আমরা লিখবো ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন দেওয়া আছে কত টাকা, 38,000 টাকা। এখানে লিখবো 38,000 টাকা। এরপর আমাদেরকে কিন্তু মজুরি দেওয়া আছে, মজুরির সাথে কিন্তু একটা সমন্বয় আছে। মজুরি দেওয়া আছে কত, 20,000 টাকা। সমন্বয় দেওয়া আছে কি, মজুরির বকেয়া আছে, তাহলে আমরা বকেয়াটা কি করি, যোগ করি। বকেয়া 2,000 টাকা, তাহলে টোটাল আসে 22,000 টাকা। এখন আমরা এই 4টা অ্যামাউন্ট কি করব, যোগ করে দিব, 2,90,000 টাকা। এখন এই 2,90,000 টাকার থেকে কিন্তু আমাদের সহপরি মজুতটা বাদ দিতে হবে, কারণ সহপরি মজুত পণ্য মানে কি, যে পণ্যটা বেঁচে গিয়েছে প্রতিষ্ঠানে, তো অবশ্যই আমাদের থেকে বাদ দিতে হবে। সহপরি মজুত পণ্য দেওয়া আছে কত, 60,000 টাকা।
60,000 টাকাটা কি করবো, মাইনাস করব। উত্তর আসে 2,30,000 টাকা। এটাই কিন্তু আমাদের কি বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন আমরা সমাধান করব একের গ। একের গ তে আমাদেরকে বলা হয়েছিল যে মোট মুনাফা 1,25,000 টাকা ধরে 2022 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এখন আমাদেরকে কিন্তু মোট মুনাফা প্রশ্নেই দেওয়া আছে, আমাদেরকে বলা হয়েছে মোট মুনাফা কত ধরার জন্য, 1,25,000 টাকা ধরার জন্য। তো আমরা এখানে লিখবো মোট মুনাফা 1,25,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে, বেতন দেওয়া আছে। আমরা প্রথমে লিখবো বেতন। বেতন কত দেওয়া আছে আমাদেরকে, 36,000 টাকা। এরপর দেওয়া আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেওয়া আছে 20,000 টাকা। এরপর আমাদেরকে বলা হয়েছে যন্ত্রপাতির উপর কিন্তু 10% অবচয় ধার্য করতে হচ্ছে, তাহলে আমরা লিখবো যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতি দেওয়া আছে 2 লক্ষ টাকা, এটা 10% হচ্ছে 20,000 টাকা। এরপরে ভাড়া দেওয়া আছে, ভাড়া কত, ভাড়া দেওয়া আছে 40,000 টাকা। কিন্তু সবগুলো কি পরিচালন ব্যয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের যে যে ব্যয় হয় সেগুলো হচ্ছে কি আমাদের জন্য পরিচালন ব্যয়। এরপরে দেখো অনাদায়ী পাওনা দেওয়া আছে, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একদম ভালোভাবে দেখতে হবে। তো চলো আমরা এটা একদম ইজিলি তোমাদেরকে বুঝাই দিই। তো প্রথমে আমরা লিখবো পুরাতন যে অনাদায়ী পাওনা আছে সেটাকে বেস করে আগে লিখতে হবে। আমরা এমনি নর্মালি লিখবো অনাদায়ী পাওনা। এই যে অনাদায়ী পাওনা সেটা কিন্তু রেওয়া মিলের অনাদায়ী পাওনা, আমরা এখানে লিখবো 2,000 টাকা। তারপর আমাদের থেকে কিন্তু নতুন অনাদায়ী পাওনাটা কি করতে হবে, যোগ করতে হবে। নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা হচ্ছে কত টাকা, 5,000 টাকা আদায়যোগ্য না, অর্থাৎ যে টাকাটা আদায়যোগ্য হবে না সেটাই হচ্ছে আমাদের জন্য কি অনাদায়ী পাওনা, এটা হচ্ছে 5,000 টাকা। তাহলে আমাদের আসে কত, 5, 6, 7,000 টাকা। এরপর আমরা তার সাথে আবার যোগ করব নতুন অনাদায়ী যোগ করবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা এখানে খেয়াল রাখবো এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কিভাবে আমরা ধার্য করব, আমাদেরকে দেওয়া আছে কি 5%। তাহলে আমরা একটু এখানে দেখি প্রাপ্য হিসাব আমাদেরকে দেওয়া আছে 50,000 টাকা। এখানে দেখো আমাদেরকে প্রাপ্য হিসাব কত দেওয়া আছে, 50,000 টাকা। এই 50,000 টাকা থেকে আমি কি বাদ দিব, নতুন অনাদায়ী পাওনাটা বাদ দিব, তাহলে মাইনাস 5,000 টাকা। কেন নতুন অনাদায়ী পাওনা বাদ দিব, আমরা নর্মালি অনাদায়ী পাওনাটা কি করি, বাদ দিয়ে দিই। এখানে রেওয়া মিলের অনাদায়ী পাওনাটার কাজ অলরেডি করা শেষ ছিল, কিন্তু সমন্বয় কখন, অ্যাডজাস্টমেন্ট কাকে বলে, অর্থাৎ যে জিনিসটা আমি কি করিনি এখনো হিসাবভুক্ত করিনি আর আমার হিসাব করে নিতে হবে। যেহেতু এই 5,000 টাকাটা এখানে হিসাবভুক্ত করা হয়নি আর প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা বাদ যায়, তাই নতুন অনাদায়ী পাওনা 5,000 টাকাটা কি হচ্ছে প্রাপ্য হিসাব থেকে কি হচ্ছে বাদ হচ্ছে। এরপর 50,000 এই যে নতুন অনাদায়ী পাওনা থাকার পর যে অবশিষ্ট প্রাপ্য হিসাব থাকবে আমাদেরকে বলা হয়েছে দেখো আদায়যোগ্য নয় অবশিষ্ট যে প্রাপ্য হিসাব থাকবে তার উপর আমরা 5% কি ধরবো, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরবো। তাহলে আমাদের এখানে আসবে কত, 2,250 টাকা। তাহলে এটা আমরা কি করব, যোগ করব। যোগ করলে কত আসে, 9,250 টাকা। এখন আমরা পুরাতন বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত দেওয়া ছিল এখানে, 5,000 টাকা। তাহলে আমরা এখান থেকে 5,000 টাকাটা মাইনাস করি, তাহলে আমাদের কত আসে, 50 টাকা। এখন আমরা এই যে প্রত্যেকটা অ্যামাউন্ট এগুলোকে কি করব,
যোগ করব 36,000 টাকা 20 20 40 4,250। তাহলে আমাদের কত আসে 1,20,250। আমরা এখন কি করব, এটা মাইনাস করব। 1,25,000 থেকে আমরা 1,20,250 টাকা মাইনাস করলে আসে আমাদের 4,750 টাকা। এটাই হচ্ছে কি আমাদের নিট লাভ। তাহলে আমাদের নিট লাভ কত আসে 4,750 টাকা। উত্তর হচ্ছে 4,750 টাকা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আগামীকাল আমি ইনশাল্লাহ রাজশাহী বোর্ড 2023-এর 1 নং অঙ্কটি সমাধান করে নিয়ে আসব। তোমরা আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তখন তোমরা যাতে তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো। তাহলে ঠিক সময়ে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।